এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। দোস্ত, আমি নীলার পেছনে এত দিন ধরে ঘুরছি, কিন্তু নীলা আমার কোনো কথাই বুঝতে পারছে না। আমি তাকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাইছে না। কি করব বলতো? সে যেহেতু বুঝতে চাচ্ছে না, তাহলে সরাসরি তাকে বলে দে যে তুই তাকে ভালোবাসিস, তাহলেই তো হয়। এত ঝামেলার কি আছে? আর অনেক মেয়ে আছে যারা এরকম। আসলে আমার তো অনেক ভয় করে, তার জন্য আমি নীলাকে কোনোভাবেই বলতে পারছি না। তুই কোনো কিছুর একটা ব্যবস্থা করে দিতে পারবি আমার হয়ে? তুই না হয় বলে দে। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তোর ভালোবাসা তুই নীলাকে গিয়ে বলবি, আর সেখানে আমি কোনো বলবো? আর এসব যারা করে তারা আসলে কোনো ছেলের কাতারই পড়ে না। ঠিক আছে, তাহলে আমি গিয়ে কালকে নীলাকে তোর সামনে প্রপোজ করব। যদি রাজি হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে তো আর কিছুই করার নেই, অন্য কাউকে পছন্দ করব। তুই একটা জিনিস মাইরি, আসলে এভাবে কোনো ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন থেকে, বুকের মধ্যে একটা অনুভব হয় যে আমি তাকে ভালোবাসি। যদি এই অনুবাদ না করতে পারিস তাহলে তুই কোনো দিন কাউকে ভালোবাসতে পারবি না। তারপর রাতের সঙ্গে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমিও চলে আসলাম বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে আমার রুমে এসে পড়তে বসলাম। আর তখনই আমার পাগলিটা কল দিয়ে বলল, দেখো, আমি আর এসব নিতে পারছি না। তুমি দিন দিন আমাকে কেন অবহেলা করছো বলো? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? যদি অন্যায় করি তাহলে আমাকে বলো, আমাকে শাসন করো। তবুও আমার কাছ থেকে কেন ভালোবাসাটা কেড়ে নিচ্ছ? দেখো, আমার এসব কথা বলতে এখন ভালো লাগছে না। আমি তোমার সঙ্গে অন্য সময় কথা বলবো। আমার এখন প্রচণ্ড মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। দেখো, তোমার সঙ্গে আমার রিলেশন প্রায় 2 বছরের। এই 2 বছরের মধ্যে আমি তোমাকে খুব ভালো করে চিনি, তাই না? যদি তোমাকে ভালো করে নাই চিনতাম তাহলে কি তোমার সঙ্গে রিলেশনে জড়াতাম বলো? যে মানুষটা আমার 24 ঘন্টা খেয়াল রাখতো, আমাকে শাসন করতো, সেই মানুষটার এত পরিবর্তন হলো কিভাবে? দেখো, আমি তোমাকে আবারও বলছি, আমার এখন এসব বিষয় নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই। বলেছি তো, আমি ঘুম থেকে উঠে তারপর তোমাকে কল দিব আর কথা বলবো, ঠিক আছে? এখন আমি ফোনটা রাখছি, বাই। তুমি আমার কথার উত্তর না দিয়ে তুমি কল কাটতে পারবে না। আমি যখনই কল দিই তোমার তখনই কোনো না কোনো ব্যস্ততা দেখে ফোনটা কেটে দাও। এখন আমি তোমাকে ঘুমাতে দিব না। তুমি এখন আমার সঙ্গে কথা বলবে, আর কালকে আমার সঙ্গে অবশ্যই দেখা করবে। আমি তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না, কারণ তোমার সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা নেই আমার। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এটাই হয়তো আমাদের জন্য ভালো হবে, কারণ আমি ছেলেটা ভালো নই, তুমি অনেক ভালো একটা মেয়ে। দেখো, আর কেউ তোমাকে কতটা চিনতে পারে বা না পারে এটা হয়তো আমি জানি না, কিন্তু আমি তোমাকে খুব কাছ থেকে চিনি। তুমি কেমন মানুষ সেটা দেখেই আমি তোমার সাথে রিলেশনে জড়িয়েছি। তুমি কি আমার কারণে কোনো কষ্ট পেয়েছো? প্লিজ, তোমাকে ছাড়া আমি সত্যি অসহায়। আমি যে তোমাকে বলেছি এখন তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আর একটা কথা, তুমি তোমার মতো করে লাইফটা গুছিয়ে নিও। আমি হয়তো তোমার যোগ্য হতে পারলাম না। তাহলে কেন আমাকে বলেছিলে যে তোমার হাজার কিছু হয়ে যাক তবুও আমি তোমাকে ছাড়বো না? এখন তুমি কেন আমাকে ছেড়ে যেতে চাইছো বলো? যেখানে আমি তোমার সঙ্গে আছি, আমি সব সময় তোমার পাশে থাকতে চাই। তোমাকে ছাড়ার জন্য ভালোবাসিনি, সারা জীবনের জন্য ভালোবেসেছি। একসাথে বাঁচবো, একসাথে মরবো। সব স্বপ্নই কি আসলে পূরণ হয়? কিছু স্বপ্ন না হয় অপূর্ণতা থেকে যাক। সব ভালোবাসা পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। কিছু ভালোবাসা এভাবেই শেষ হওয়ার দরকার, তাহলে সমাজের মানুষ এবং নিজের মানুষটাও সুখে থাকবে। আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে জড়িয়ে তুমি তোমার লাইফটা নষ্ট করবে না, এটা আমি কখনোই চাই না। তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে, এটা আমার বিশ্বাস। দেখো, এখন তোমার এসব কথা শুনতে কিন্তু আমার মোটো ভালো লাগছে না। তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিব কি করা যায়। তুমি তো সব সময় আমার কাছে সব কিছু শেয়ার করো, আমি কি তোমার এই কথাটুকু শুনতে পারি না? এটা কি শোনার অধিকার নেই? আর যেটার জন্য তুমি আমার কাছ থেকে চলে যেতে চাচ্ছ? আসলে আমার তেমন কিছু হয়নি। আমি তোমাকে আবারও বলছি, আমার এই অনিশ্চিত জীবনের সঙ্গে জড়িয়ে তুমি তোমার লাইফটা কোনোভাবেই নষ্ট করবে না।
প্লিজ তুমি তোমার লাইফটা তোমার মতো করে গুছিয়ে নিও, তুমি অনেক ভালো থাকবে। তোমাকে আমি কি করে বোঝাবো? তোমাকে আমি কি করে বোঝালে তুমি ভালো করে বুঝতে পারবে? তুমি তো আগে এমনটা ছিলে না, কেন আমার সঙ্গে এমনটা করছো? অনেক ভালোবাসি তোমাকে, বুঝিও না বুঝার ভান কেন করছো প্লিজ? তারপর আমি কোনো কথা না বলে কলটা কেটে দিলাম, কারণ এখন আর সাদিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। আর একটু কথা বললেই হয়তো সাদিয়াকে খুব জোরে বলতে ইচ্ছে করবে অনেক ভালোবাসি আমিও তোমাকে, কিন্তু সেই অধিকারটা হয়তো আমি হারিয়ে ফেলছি। তারপর আমি কল কেটে বিছানায় শুয়ে শুয়ে কিছুক্ষণ কান্না করলাম, কারণ এটা ছাড়া আমার আর কিছু করার নেই। একদিকে সাদিয়ার বাবার কথা, একদিকে আমার পরিবার, একদিকে আমার নিজস্ব লাইফ, সব কিছু মিলিয়ে কেমন যেন হয়ে গেছে দিন দিন। তখনই হঠাৎ করে ভাবি আমার রুমে আসলো, আর রুমে এসে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার শাহরিয়ার, তুমি এই অবেলায় শুয়ে আছো যে? তোমাকে সে কতক্ষণ ধরে মা ডাকছে, শেষ পর্যন্ত আমাকে পাঠালো। চলো আমার সঙ্গে, মা তোমাকে ডাকছে। আরে মাকে বলো একটু পরে আসছি, আমার এখন ভালো লাগছে না, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তাই তুমি যাও, আমি একটু পরে আসছি। তারপর ভাবি কোনো কথা না বলে ভাবি চলে গেল, আর আমিও কিছুক্ষণ শুয়ে থেকে আমি ওয়াশরুমে চলে আসলাম। আমি ওয়াশরুমে এসে নিজেকে কিছুটা স্বাভাবিক করে আবারও মায়ের কাছে চলে আসলাম, আর মায়ের কাছে এসে বসলাম। আর তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, তোর কি হয়েছে? তুই দিন দিন এমন হয়ে যাচ্ছিস কেন? আর শুনলাম তুই নাকি ইদানিং কলেজেও যাচ্ছিস না, ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছিস। এখন যদি এভাবে চলাফেরা করিস তাহলে তো তুই নষ্ট হয়ে যাবি। তোর বাবার কাছে আজকে স্যার ফোন দিয়েছিল, এতক্ষণ ঘুমিয়েছিলি তাই তোকে ডাক দিলাম না। আরে মা, তুমি এসব কি বলো? আমি ঠিক আছি, তুমি কোনো চিন্তা করো না। আসলে আমি তোমাকে বলছিলাম না যে বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই হয়তো স্যার এটা জানতে পারছে আর তোমাকে এসব বলছে। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে থেকে আবার রেগুলার কলেজে যাব। এত কষ্ট করে তোর বাবা আর তোর ভাই সংসারটা চালায়, তবুও তুই যদি টাকাগুলো এভাবে নষ্ট করিস তাহলে কি হবে বল? তুই তো এখন বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস, এখনো যদি তুই এমন করিস তাহলে কিভাবে হবে? মা, আমার জানা মতে আমি কোনো বাজে কাজে এখন পর্যন্ত টাকা নষ্ট করিনি। তোমরা আমাকে যে টাকাগুলো দাও সেগুলো আমি ভালো কাজে খরচ করি, আমার আলাদা খরচ কিন্তু আমি একাই চালাই, তাই না? তোর ভাইয়া কিন্তু তোর উপর ভীষণ রেগে আছে। তোকে যদি রাতে এসে কোনো কথা বলে তাহলে তুই কোনো উত্তর দিস না, কারণ ও রোজগার করে, ওর শরীরে রাগ থাকবেই। মা, তুমি এসব কি বলো? যে রোজগার করে খাওয়ায় তার শরীরে রাগ থাকবে, আর আমি কাচ্ছি দেখে সে আমাকে শুধু কথাই বলে যাবে? এটা কি কখনো হতে পারে নাকি? তুমি মা হয়ে এটা কীভাবে বলতে পারো? দেখো, আমার কিন্তু এসব মোটেও ভালো লাগছে না। আমি রুমে গেলাম, এসব আজাইরা কথা শুনলে এমনিতেই শরীরে রাগ উঠে যাবে। এ বলে আমি রুমে চলে আসলাম, আর রুমে এসে ভাবছিলাম এখন কি করব, কারণ সাদিয়ার সঙ্গে কথা বলতে পারবো না। যে মানুষটা আমার সঙ্গে 24 ঘন্টা কথা বলতো, আজকে তাকে আমি ফিরিয়ে দিলাম। জানি না এখন আমার পাগলেটা কেমন আছে, কি করছে, হয়তো কান্না করছে, কিন্তু এটা ছাড়া যে আমার আর কোনো কিছুই করার ছিল না। সাদিয়ার বাবা চায় না যে আমাদের রিলেশনটা কন্টিনিউ হোক। আজ একজনের জন্য দুটি মনের মানুষ শেষ হয়ে গেল, এটাই হতো প্রকৃতির বিধান। তারপর আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে পড়ছে না। ঘুম ভাঙলো কিছু চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি রাত 9টা বাজে। কি হয়েছে দেখার জন্য বের হলাম ঘুম থেকে, আর রুম থেকে এসে দেখি ভাইয়া বকাবকি করছে। তারপর আমি আর সামনে এগিয়ে গেলাম না, আমি রুমে এসে পড়তে বসলাম। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পড়ার পরে খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে চলে আসলাম, আর খাবার টেবিলে আসার পর আমি চুপচাপ খাবার খাচ্ছি। আর তখন ভাবি ভাইয়াকে বলতে লাগলো, তুমি তো সারাদিন অনেক কাজ করো, আর চাইলে তো শাহরিয়ারও কোনো কিছু করতে পারে। যেহেতু শাহরিয়ার ঠিকমতো কলেজে যাচ্ছে না, আর তুমি তো দুপুরবেলা কিছু খেতেই পারো না, কালকে থেকে শাহরিয়াকে দিয়ে তোমার অফিসের জন্য খাবার পাঠিয়ে দিব। ভাবি আমি কালকে থেকে ঠিকমতো কলেজে যাব, তাই দুপুরে ভাইয়ার জন্য অফিসে খাবার নিয়ে যেতে পারবো না। ভাইয়া যদি সকালবেলা খাবারটা নিয়ে যায় তাহলেই তো হয়, সকালে খাবারটা নিয়ে গেলে তো খাবার নষ্ট হওয়ার কথা নয়। দেখেছো তোমার ভাই কেমন? আমি তো শুধুমাত্র বলেছি কাজের কথা শুনলেই কোন সময় ফাঁকি দিতে পারবে, এটাই সব সময় সুযোগ খুঁজে। আমি আর কি বলবো, তোমার ভাই তুমিই বলো। আমি ভাবির কথা শুনে কোনো কান দিলাম না,
কারণ ভাবি জবে থেকে এসেছে কিছুদিন পর থেকেই আমাকে এসব কথা বলতে শুরু করে। কারণ আমি বেকার, বাইরের টাকায় খাচ্ছি। আমি খাওয়া দাওয়া শেষ করে মায়ের রুমে গেলাম। মায়ের রুমে গিয়ে দেখলাম বাবা মায়ের সঙ্গে বসে বসে গল্প করছে। আমি গিয়ে বসলাম, মাকে বললাম, মা এখনও বাবা জীবিত আছে, বাবা এখনও চাকরি করছে, এখনও তো ভাইয়া পুরোপুরি সংসারের হালটা ধরেনি, তাই না? এখনও যদি ভাবি এরকম করে তাহলে ভবিষ্যতে কেমন করবে? তারপর মা কোনো কথা বলল না, আর আমিও চলে আসলাম আমার রুমে এসে সাদের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। মাঝরাতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভাঙতেই দেখি কেউ যেন আমার বুকের মধ্যে শুয়ে আছে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ এত রাতে কে আমার বুকে শুয়ে থাকবে। আমি হাত দিয়ে দেখলাম নরম শরীর। আমি উল্টা বসে হয়ে শুয়ে পড়লাম, আর তখনই কে যেন বলতে লাগলো, তুমি আমাকে এভাবে ফেলে দিলে কেন? তুমি আমাকে চিনতে পারছো না? কত কষ্ট করে তোমার সঙ্গে ঘুমানোর জন্য এসেছি, আর তুমি আমাকে ফেলে দিলে? এই তুমি পাগল হয়ে গেছো? তুমি আমার রুম পর্যন্ত এসে পড়েছো? যদিও এটা কেউ জানতে পারে, আর তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলের কাছে কীভাবে আসলে, আমার তো মাথায় কাজ করছে না। তোমাকে আমি কি বলবো এখন? পাগল বলবো নাকি সাইকো বলবো? তুমি আমাকে অবহেলা করবে, আর সেটা আমি কি করে সহ্য করব বলো? সেটা জানার জন্যই তো আমি কত কষ্ট করে তোমার রুমে পর্যন্ত এসেছি, সেটা তুমি কল্পনাও করতে পারবে না। তোমাকে এখন এখানে কে আসতে বলেছে? যদি এটা কেউ জানাজানি হয় বা কেউ জানতে পারে, তোমার কি অবস্থা হবে বা আমার কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছো? তখনই সাদিয়া আমার বুকের উপর আসলো, আর বুকের উপর এসে আমার উপর শুয়ে পড়লো। শুয়ে পড়ে আমার ঠোঁটের কাছাকাছি এসে বলল, চাইলে এখন আমরা অনেক কিছু করতে পারি, আর সেটা আমি করব, যেন তুমি আমাকে ছেড়ে যেতে না পারো। আমি এটার প্রস্তুতি নিয়ে এসেছি, আর এটাও বলবে যে তুমি আমাকে কেন অবহেলা করছো। প্লিজ তুমি এটা কখনোই করবে না। আমি চাই না যে আমাদের ভালোবাসায় কোনো দাগ লাগুক, আর আমি চাই না তোমাকে স্পর্শ করার জন্য। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। এখন তো রাত 2টা বাজে, এখন আমি কি করে যাব? আমার ভয় করছে। আমি যখন এসেছি তখন তো এতটা রাত ছিল না। আমি ফজরের পরে চলে যাব, ঠিক আছে? এখন তুমি আমাকে বলো। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার মতো আরও অনেক মেয়ের সঙ্গে থেকে গেছি, তাদের সঙ্গে আমি বাজে কাজ করেছি। আমার কাছে বিভিন্ন মেয়েদেরকে ভালো লাগে। এই কথা শুনে সাদিয়া আমার উপর থেকে নেমে গেল। আমি এই কথা বলে চুপচাপ শুয়ে আছি। যদি আমি এই কথাটা না বলি তাহলে সাদিয়া কখনোই আমার কাছ থেকে চলে যাবে না, কারণ যে মেয়েটা এত কষ্ট করে আমার রুম পর্যন্ত চলে এসেছে সে মেয়েটা কতটা ভালোবাসে আমাকে, এটা হতো আমার চেয়ে ভালো আর কেউ জানবে না। কিন্তু সাদিয়াকে যে করেই হোক ফিরে দিতে হবে, যেন সাদিয়া আমাকে ভুল বুঝে চলে যায়। এখন আমাকে সাদিয়ার সঙ্গে বাজে কাজ করতে হবে, তা না হলে সাদিয়া কোনোভাবেই আমার কাছ থেকে চলে যাবে না। আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে তুমি এরকমটা করতে পারো। তুমি আমাকে কেন বলছো না? তোমাকে আমি এতটা বিশ্বাস করি, আর তুমি এই বিশ্বাসের এইটুকু মর্যাদা দিলে? তুমি যদি আমার কাছে সব কিছু চাইতে, আমি তোমাকে সব কিছুই দিতাম। আমি কখনো তোমাকে না করতাম না। তুমি যদি এখনও চাও, আমি তোমাকে এক্ষুনি সব কিছু দিতে পারি। তবুও তুমি প্লিজ অন্য মেয়েদের কথা বলো না। আসলে আমি প্রতিটা মেয়ের সঙ্গে খারাপ কাজ করার জন্যই ওদের সঙ্গে রিলেশন করি, আর তুমি আমার সেরকম একটা শিকার। তুমি এখান থেকে চলে যাও প্লিজ, না হলে আমি তোমাকে নষ্ট করতে বাধ্য হব। আমি সাদিয়ার সঙ্গে নরপশুদের মতন আচরণ করতে লাগলাম, আর সাদিয়া কোনো কথা না বলে চুপচাপ আমার রুম থেকে বের হয়ে চলে গেল। সাদিয়া চলে যাওয়ার পর আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। এটা ছাড়া আমার আর কোনো কিছু করার ছিল না। তারপর রাত এভাবেই কেটে গেল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে বখাটে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠলাম। এখন বখাটে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেই বেশ ভালো লাগে। তারপর আড্ডা দিতে দিতে বেশ অনেকটা সময় পার হলো। তারপর রাফি, রিফাত, সাকিব, আমি সহ ক্লাসে চলে গেলাম। আর ক্লাসে এসে যথারীতি ক্লাস করলাম। তারপর ক্লাস শেষ করে বের হলাম, আর বের হয়ে একটা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। আমি এসব কখনোই খাইনি, কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে এখন খেতে হচ্ছে। আর তখনই দেখলাম সাদিয়ার বাবা এদিকে যাচ্ছে, আর আমি তাকে দেখে সিগারেটটা আর ফেললাম না, তার সামনেই একটা টান দিলাম। আর এটা উনি ভালো করে লক্ষ্য করলো। তারপর আমি ওনার সামনে গেলাম, আর ওনার সামনে যেতেই উনি আমাকে বলতে লাগলো, তোমার সাহস দেখে আমি সত্যি অবাক হচ্ছি, কারণ তুমি আমার সামনে সিগারেট খাচ্ছ, এটা তোমার কাছ থেকে আমি আশা করিনি। আচ্ছা যাই হোক, তুমি আমার কথা রেখেছো, তুমি আমার মেয়ের জীবন থেকে চলে গিয়েছো, তার বিনিময়ে তুমি আমার কাছে টাকা চেয়েছো। এই নাও তোমার 1,20,000 টাকা। আর কখনো তুমি আমার মেয়ের সঙ্গে যোগাযোগ করবে না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর বেয়াদব ছেলের সঙ্গে আপনি কথা বলছেন, এতে আপনার মান সম্মান চলে যাবে না তো? আর পারলে চলেন দুজনে একসাথে বসে সিগারেট খাই।
তারপর উনি আমার সঙ্গে বেশ কিছুটা রেগে চলে গেল, আর আমি ওর টাকাগুলো নিয়ে দোকানের সামনে চলে আসলাম। আর রাফিকে নিয়ে আমি যেতে লাগলাম একটা জায়গায়। আর তখন যেতে যেতে রাফি বলল, দোস্ত, আমি এখন নিজেকে নিয়ে গর্ব করি। কেন জানিস? শুধুমাত্র তোর বন্ধু হতে পেরে। কারণ তোর মতো এমন মানুষ হয়তো দ্বিতীয় একটাও পাওয়া যাবে না, যে কিনা তার নিজের ভালোবাসাটা এত স্যাক্রিফাইস করে একটা মেয়ের হাজবেন্ডকে বাঁচানোর চেষ্টা করে। দোস্ত, তুই সেদিন ছিলি না, তাই তুই সেদিনের বিষয়টা মনে হয় উপলব্ধি করতে পারছিস না। সাদিয়ার বাবা আমাকে কী সব যে কথা বলছে, এসব কথা আসলে আমি কখনোই শুনিনি। আর শেষ পর্যন্ত বলেছিল যে আমি যেন তার মেয়ের জীবন থেকে চলে যাই। এখন তুই আমাকে বল, যদি কোনো ছেলের সাথে যদি এটা হয়, তাহলে কোনো ছেলে না করে থাকতে পারবে বল? আমিও তো চাই যে আমার প্রিয় মানুষটা সবচেয়ে ভালো থাকুক। আমি জানি আমার লাইফের সঙ্গে সাদিয়া ভালো থাকবে না, আর টাকাটাও প্রয়োজন, সেজন্য আমি ওনার কাছে টাকাটা চেয়েছি। আর তুই তো জানিস সবার থেকে আমি তোকে অন্যরকম দেখি, তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, এটা ঠিক যে টাকাটা না পেলে হয়তো ওই মেয়েটা তার হাজবেন্ডকে বাঁচাতে পারবে না। কথা বলতে বলতে আমরা হাসপাতালে চলে আসলাম। তারপর আমি শাহরিয়ারের সঙ্গে ওই মেয়েটার কাছে গেলাম, আর ওই মেয়েটার কাছে গিয়ে শাহরিয়ার টাকাটা দিল। আর টাকাটা দেওয়ার পর মেয়েটা শাহরিয়ারের পায়ে ধরে বলতে লাগলো, ভাইয়া, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা আমি আসলেই আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিয়েছেন। আসলে ও ছাড়া আমার জীবনে আর কেউই নেই। আমরা দুজন পালিয়ে বিয়ে করেছিলাম। টাকাটা জমা দিয়ে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করো, আর আমি তোমাকে ছোটো বোনের মতো দেখি, ঠিক আছে? আমি আমার ছোটো বোনের জন্যই না হয় করেছি, দোয়া করি তোমরা অনেক সুখী হও। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার নাম্বারে কল দিও, আমি যথাসম্ভব টাকার চেষ্টা করব। তারপর মেয়েটা টাকাটা জমা দিল। টাকাটা জমা দেওয়ার পরই কিছুক্ষণ পরে ডাক্তার সাহেব লোকটাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর আমি সেখান থেকে চলে আসলাম, কারণ আমার একটা কাজ আছে। তারপর রাফিকে নিয়ে সিগারেট খেতে খেতে বাসে আসছিলাম, আর তখন সেটা বাইয়া দেখে ফেলে। বাইয়া দেখে আমাকে একটা থাপ্পড় মারে সবার সামনে। আমি আর কোনো কথা বললাম না। তারপর বাইয়া চলে গেল। ভাবলাম এখনই বাসায় যাব, কিন্তু রাফি আমাকে কোনোভাবেই বাসায় যেতে দিল না। তারপর আমি বাকিদের ফোন করে আসতে বললাম, আর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় বাসায় ফিরলাম, আর বাসায় ফিরি আমি সোজা রুমে চলে আসলাম। আর রুমে আসতেই মা ভাইয়া বকাবকি করতে লাগলো। কিছুক্ষণ পর মা এসে আমার রুমে বলতে লাগলো, শাহরিয়ার, তুই এভাবে আর কতদিন আমাদেরকে জ্বালাবি বলতো? তোর জন্য আমরা তো কেউই পাড়ায় মুখ দেখাতে পারছি না। তুই কবে ভালো হবি? আমি তোকে বারবার বলি যে তুই বকাটে ছেলেদের সঙ্গে চলাফেরা বাদ দিয়ে দে, তবুও তুই আমার একটা কথা শুনছিস না। খাচ্ছিস তো ভাইয়েরটা। তোর ভাই তো তোর ভালোটাই চায় নাকি? তুই তোর কথা শুনতে পারিস নাকি? মা তুমি এসব কি বলো? আমি কোথায় নষ্ট হয়ে গেছি বলো তো? আমি কি কোনো অসামাজিক কাজ করেছি যার জন্য তোমরা মুখ দেখাতে পারছো না? তোমরা শুধু বারবার একই কথা বলে যাচ্ছ যে আমি নষ্ট হয়ে গেছি। আমি কি করেছি বলো তো? তোমরা কি আমাকে প্রমাণ পেয়েছো যে আমি এটা করেছি? আর বাবি আমার নামে বানিয়ে বানিয়ে তোমাদের কাছে কিছু কথা বলে, তাই তুমি বিশ্বাস করো? তুমি তোমার ছেলেকে নিজে চিনতে পারো না? আমি কি তোমার নামে বানিয়ে বানিয়ে কথা বলি? তুমি যা করো আমি তাই তো মায়ের কাছে এসে বলি। এটা আমার অন্যায় হয়ে গেছে, তাই না? আমি জানতাম তো তুমি আমাকে নিয়ে এসব কথাই বলবে। দেখেছো তোমার ভাই আমার নামে কত কি বানিয়ে বানিয়ে বলছে মায়ের কাছে। আগে তো আমার কথা একটাও বিশ্বাস করতে না, এখন কি প্রমাণ পাচ্ছ তুমি? তারপর বাইরে আসলো, আর বাইরে এসে আমাকে অনেক কথা শুনিয়ে গেল। আর আমিও চুপ করে রইলাম, আর কোনো কথার উত্তর দিলাম না, কারণ শুধু শুধু কথা বলে ঝগড়া বাড়িয়ে কোনো লাভ নেই। তারপর রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। আমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করছিলাম। জানি না আমার লাইফটা কেন এমনটা হয়ে গেল। আমি তো কোনো অন্যায় করিনি কারো সঙ্গে, তাহলে তাহলে কেন আমার জীবনটা এরকম হয়ে গেল? আমি তো ভালো কিছু চেয়েছিলাম, ওর সঙ্গে বাঁচতে চেয়েছিলাম, কত সুন্দর ছিল আমাদের জীবনটা। এভাবে যদি চলতে থাকে তাহলে আমি নিশ্চিত কোনো কিছু করে ফেলবো। তখনই বাবা আমার রুমে আসলো, আর বাবা এসে আমাকে বলতে লাগলো, তুই যাকে পছন্দ করিস তার ব্যাপারে তুই কোনো কথা বলতে না করিস আমাকে, কিন্তু সে যে কতটা খারাপ আর জঘন্য এটা তুই নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবি না। তাই আমি লুকিয়ে ভিডিও করে নিয়েছি শুধুমাত্র তোকে দেখানোর জন্য। তবুও তুই এই ছেলেটাকে ভালোবাসিস। এই ছেলেটাকে ভালোবেসে তুই নিজের জীবনটাকে কেন নষ্ট করবি? তোর লাইফটা অনেক সুন্দর। আমি চাই তুই সবসময় ভালো থাক। যে তোকে ছাড়া ভালো আছে তাকে নিয়ে তোর এতটা চিন্তা হবে কেন? তারপর বাবা আমাকে একটা ভিডিও দিল, আর ভিডিওটা দেখলাম যে শাহরিয়া বাবাকে সিগারেট খাওয়ার জন্য বলছে, আর বাবার সঙ্গে বেয়াদবি করছে। এখন শাহরিয়ার উপর আমার কিছুটা ঘৃণা জন্মেছে।
কারণ আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যে আমার বাবাকে শ্রদ্ধা করতে জানেন না, তাকে নিয়ে আমি কেন কান্না করব? তারপর আমি বাবাকে বললাম, বাবা আমি আর এখানে থাকতে চাই না, আমাকে তুমি বিদেশে পাঠিয়ে দাও, আমি সেখানে পড়াশোনা কমপ্লিট করতে চাই। ঠিক এই কথাটাই আমি তোর মুখ থেকে শুনতে চেয়েছিলাম। আমিও চাই তুই বিদেশে গিয়ে ভালোভাবে পড়াশোনাটা কর আর তোর জীবনটাকে সাজিয়ে নে। আমি বাবা হয়ে তোর কাছে এইটুকু আবদার তো করতেই পারি। ছোটবেলা তোর মা মারা গেছে, তোর মায়ের স্বপ্ন ছিল তুই অনেক বড় হবি, সমাজের বিশৃঙ্খলাগুলো তুই নিজের হাতে সমাধান করবি। তোর মায়ের অনেক ইচ্ছা ছিল তুই ব্যারিস্টারই পড়বি। আমি সবকিছুর ব্যবস্থা করতেছি, তুই নিজেকে একটু গুছিয়ে নিয়ে আর ওখানে গিয়ে আমার একটা বন্ধুর বাসায় থাকবি। সে ওখানে একাই থাকে, তো নিজের মেয়ের মতো করেই দেখবে। শেষ পর্যন্ত আমি একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যার কিনা চরিত্রের মধ্যেও সমস্যা আছে, আর তাকে নিয়ে আমি সবসময় গর্ব করতাম, বাবার সঙ্গে ঝগড়া করতাম, বাবাকে অনেক কষ্ট দিতাম। এটা আমি কখনো ঠিক করিনি যে আমাকে এভাবে কষ্ট দিয়েছে, তারও ঠিক এইভাবে কষ্ট হবে একদিন। এদিকে আমি শুয়ে শুয়ে কান্না করছিলাম। এটা ছাড়া আমার আর কোনো কিছু করার নেই। চাইলেও বলতে পারি না, সাদিয়া আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার সঙ্গে যেটুকু করেছি সবটা অভিনয় ছিল, তুমি আমাকে ছেড়ে যেও না। তারপর আমি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। আর যখন ঘুম ভাঙলো তখন দেখলাম সকাল হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর কলেজে চলে আসলাম। আর কলেজে এসে রাফির সঙ্গে একটা ছেলে ঝামেলা হয়ে গেল। ছেলেটা নেতার ছেলে, তাই অনেকটা বাপ বেশি, আর আমরা গিয়ে তাকে মারি। এখন এসব নিয়ে থাকতে ভালো লাগে, আর এভাবেই পার হচ্ছিল দিনগুলো। দিনের পর দিন বাসায় বকাঝকা আর বাইরে একটা গ্যাং তৈরি করতে লাগলাম আমি, কারণ বাঁচতে হলে নিজেকে কিছু করতে হবে, নিজেকে পাল্টানোর দরকার। তারপর এভাবে পার হয়ে গেল প্রায় 5টা বছর। এই 5 বছরে আমি নিজেকে অনেকটা পরিবর্তন করেছি। ফ্যামিলির সঙ্গে এখন আমার যোগাযোগ নেই, কারণ ওরা আমাকে চায় না। একদিন আমি বসে বসে পিস্তলটাকে টিস্যু দিয়ে মুছতেছিলাম, আর তখনই রাফি এসে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আমি খবর পেয়েছি যে তোর ভাইয়াকে সবকিছু উল্টাপাল্টা বুঝিয়ে তোর ভাইয়ার নামে যত সম্পত্তি আছে সবটাই তোর ভাবি দখল করে নিয়েছে। তবে আর কি সব ঠিক আছে? এসব কথা বাদ দিয়ে আজকে একটা অস্ত্রের চালান আসবে। এই অস্ত্রের চালানটা আমরা পেলে আমাদের হয়তো আর পেছনে দেখাতে হবে না। আর এই অস্ত্রের চালান যদি আমরা নিতে পারি, তাহলে বড় বড় গ্যাং লিডার আমার সঙ্গে ডিল করবে। এইসব তো বুঝতে পারছি, কিন্তু পুলিশ ইদানিং ভালো সমস্যা করছে। পুলিশকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। শাফিক আজকে অস্ত্রের চালানটা নিয়ে আসবে। সাকিবের সঙ্গে আমার কথা হয়েছে। যদি পুলিশ কোনো বাড়াবাড়ি করে তাহলে পুলিশকে শুয়ে দিতে বল। এত কথা বলে কোনো লাভ নেই। যেহেতু পুলিশ কোনোভাবে বুঝতে যাচ্ছে না, তাহলে পুলিশকে বাঁচিয়ে রাখার কোনো মানে নেই। তুই কি পাগল হয়ে গেছিস? পুলিশকে মারবো? পুলিশকে মারলে কি হবে সেটা একবারও চিন্তা করে দেখেছিস? পুলিশকে মারলে কিন্তু পুরো শহর থমথম হয়ে যাবে। তখন আমরা কি কাজ করতে পারবো? দরকার হলে কমিশনারের সঙ্গে কথা বলতে বল, কমিশনারকে টাকা দেওয়ার জন্য বল। কমিশনার নিশ্চয়ই টাকা দেখে রাজি হয়ে যাবে। আমার দরকার পাওয়ার, আমি নিজের শক্তির জন্য সব কিছু করতে পারি। কমিশনারের সঙ্গে মনে হয় তোর কথা বলতে হবে। চল আজকে বিকেলেই কমিশনারের সঙ্গে কথা বলা যাক, দেখি ওই কমিশনার কি বলে। যদি রাজি হয় তাহলে তো ভালো, আর যদি রাজি না হয় তাহলে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে বিকালে কমিশনারের সঙ্গে একটা মিটিং করার ব্যবস্থা কর। আর রাতে অস্ত্রের চালানটা যেন সঠিকভাবে আসে, এটা নিয়ে যেন কোনো ঝামেলা না হয়, বিষয়টা খেয়াল রাখিস। তারপর বিকালবেলা আমি কমিশনারের সঙ্গে দেখা করার জন্য তার অফিসে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে সোজা তার কেবিনে চলে আসলাম। আর কেবিনে আসতেই কমিশনার দাঁড়িয়ে গেল আমাকে দেখে। আমি গিয়ে বসলাম। তারপর ওনার সঙ্গে আলোচনা করতে লাগলাম। আর আলোচনার মধ্যে একটা সময় কমিশনার রাজি হলো না। তারপর আমি কোমর থেকে 2টা পিস্তল নিয়ে সামনে রাখলাম। আর তখন রাফি পিছন থেকে বলতে লাগলো, কমিশনার সাহেব, আপনার কি আপনার পরিবারের দিকে একটু মায়া কাজ করছে না? আপনার পরিবার যে আমাদের কাছে বন্দি, সেটা কি আপনি বুঝতে পারছেন না? শুধু শুধু কেন আমাদের সঙ্গে এতটা ঝামেলা করছেন? আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলে হয়। আর সেখানে শাহরিয়ার নিজে আপনার সঙ্গে দেখা করতে এসেছে, সেখানে তো আপনারা কোনো কথা বলতে না পারায় আশা করি শাহরিয়ার এই ব্যাপারে সব কিছু জানেন। তারপর কমিশনার রাজি হয়ে গেল বইয়ের কারণে। আর আমি সব কিছু বুঝিয়ে দিলাম। আর তারপর আমি চলে আসলাম আমার গোডাউনে। আমার গোডাউনে এসে আমি আমার নিজের কিছু কাজ করতে লাগলাম ল্যাপটপে। তারপর রাতের বেলা রাফি আর সাকিব মিলে অস্ত্রের চালানটা আনতে গেল। আর এভাবে সময়টা পার হলো। তারপর রাতের বেলা আমি খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম। তারপর ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম। তারপর শেষে আমি কিছু কাজ করতে লাগলাম।
আর কাজ করতে করতেই বেশ সময়টা পার হয়ে গেল। আর তখনই রাফি এসে আমাকে বলতে লাগলো, আসলে রাতে তুই ঘুমিয়ে পড়েছিলি, তাই তোকে একটা বিষয় নিয়ে জানাতে ভুলে গেছি। আসলে কালকে আমাদের অস্ত্র চালানোর সময় অন্য আরেকটা পার্টি এটা দেখে ফেলে, আর দেখে ফেলে আমাদেরকে আক্রমণ করে। তারপর আমরা আর সাকিবকে গুলি করার চেষ্টা করে। আর তখনই একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, আর যাওয়ার পথে আমাদের দৌড়নো দেখে মেয়েটা ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে যাওয়ার পরে সাকিব মেয়েটাকে শান্ত হতে বলে, আর আমি ওদেরকে গুলি করতে থাকি। গুলি করা শেষ করে একটা সময় ওরা পালিয়ে যায়, আর আমিও চালানটা গোডাউনে পাঠিয়ে দিয়ে মেয়েটাকে নিয়ে সোজা আমাদের গোডাউনে নিয়ে চলে আসি। আর মেয়েটা অজ্ঞান হয়ে গেছে, কি করব ভেবে পাচ্ছিলাম না। মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল, মেয়েটাকে সেখানে রেখে আসছি। মেয়েটাকে আমার সামনে এখানে আনার কি দরকার ছিল? মেয়েটাকে তার কোনো পরিচয় তো মনে হয় জানতে পারিসনি। একটা মেয়েকে আমার সঙ্গে এনে রেখেছিস, এখন মেয়েটা কোথায়? আসলে মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়ে গেছে। মেয়েটাকে প্রথম দেখায় আমি ভালোবেসে ফেলেছি। এই প্রথম আমি কাউকে ভালোবাসলাম, তার জন্য আমি আর ফেলে আসতে পারিনি। মায়া হয়েছিল খুব, তাই নিয়ে এসেছি মেয়েটাকে। এখন খাচ্ছে, এখন কি করব মেয়েটাকে? তারপর আমি আমার ল্যাপটপে বসে কিছু কাজ করতে লাগলাম। আর একটু পরে আমি ওয়াশরুমে চলে আসলাম। আর ওয়াশরুমে এসে কাজটা শেষ করে আমি আমার ল্যাপটপের কাছে এসে দেখি মেয়েটা এখানে দাঁড়িয়ে আছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কারণ মেয়েটা আমার রুমে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি ভালো করে দেখতে লাগলাম, আর তখনই মেয়েটা বলছে, আসলে ভাইয়া কালকে রাতে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম আপনাদের কর্মকাণ্ড দেখে, আর আমি অজ্ঞান হয়ে যাই আর ওরা আমাকে এখানে নিয়ে আসে। সরি ভাইয়া, আমাকে কি এখন বাসায় নামিয়ে দিতে পারবেন? আমার বাসার লোক হয়তো টেনশন করছে, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। রাফি তুই মেয়েটাকে এখনই নামিয়ে দিয়ে আয়, আর ভবিষ্যতে এমন কাজ কখনই করবি না। কাউকে চিনিস না জানিস না, সরাসরি আমাদের গোডাউনে নিয়ে এসেছিস। ঠিক আছে, আমি আর কখনো এরকম কাজ করব না। আর আমারও কয়েকটা ভুল হয়ে গেছে। কালকে রাতে যে আমার কি হয়েছিল কোনো কিছুই মাথায় আসছে না। এই যে আপনি আসেন আমার সঙ্গে। তখনই মেয়েটা তার মতো করে হাঁটতে লাগলো, আর আমি মেয়েটার হাতে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। তারপর আমার পিস্তলটা বের করে মেয়েটার হাতে গুলি করলাম, আর সবাই অবাক হয়ে গেল কেন গুলি করলাম। তারপর আমি এই ল্যাপটপটা বন্ধ করে তাড়াতাড়ি করে মেয়েটাকে মারতে লাগলাম। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, এই প্রথম আমি কোনো মেয়ের গায়ে হাত দিয়েছি। তারপর আমি মেয়েটাকে বললাম, তুই কি মনে করেছিস তুই আমার এখানে এসে সব কিছু ভিডিও করে এটা সিআইডির কাছে দিবি আর আমি সেটা চুপচাপ দেখে যাব? এতটা বোকা মনে করিস না আমাকে? যদি এতটা বোকা হতাম তাহলে এত দূর পর্যন্ত আসতে পারতাম না, অনেক আগেই বসে যেতাম। আরে ভাই, আমি কখনো কিছুই বুঝতে পারছি না। তুই মেয়েটাকে কেন মারছিস? আর কী সব পাগলের মতো কথা বলছিস? এই মেয়েটা কি করে ভিডিও করবে? এই মেয়েটা কি করে ভিডিও করবে এটা যদি তুই বুঝতে পারতি তাহলে আমার জায়গায় তুই থাকতি, তোর জায়গায় আমি থাকতাম। বুঝতে পারছিস? আসলে এই মেয়েটার হাতে আংটির মধ্যে ক্যামেরা লাগানো আছে, এই দেখ। তারপর এই মেয়েটাকে আরও মারতে লাগলাম, আর এই মেয়েটাকে মারতে মারতে মেয়েটার মুখ দিয়ে রক্ত বের করে ফেললাম। শেষ পর্যন্ত মেয়েটা আমাকে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কখনো তোর পেছনে লাগবো না। আসলে আমি সিআইডি অফিসার, আমাকে হায়ার করে পাঠানো হয়েছে তোর ব্যাপারে সকল কিছু তথ্য নেওয়ার জন্য। আমি খুব ভালো করে জানি যে তুই সিআইডি অফিসার, কিন্তু তোদেরকে যে আমার পেছনে লাগিয়ে দিয়েছে এটা খেয়ে বল, তোরা তো কখনোই আমার পেছনে লাগতে আসবি না, এটা খুব ভালো করে জানি। কিন্তু তোদেরকে যে কেউ এসব করতে বলছে এটা খুব ভালো করেই বুঝতে পারছি। আসলে আমাকে ওপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তোর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য, আর সেটাই আমি করি। কিন্তু এটার জন্য কে পেছনে আছে সেটা আমি জানি না। আমি খুব ভালো করে জানি এটাও তুই জানিস, কারণ তুই যে কালকে এসেছিস সেটা অনেক প্ল্যান করার পর এখানে এসেছিস, আর আমার বন্ধুদের কাজে লাগিয়েছিস। তারপর আমি মেয়েটাকে আরও মারতে লাগলাম, আর মেয়েটা আমার একটা সময়ে মার সহ্য করতে না পেরে বলতে লাগলো, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আসলে এসব করার পেছনে আমাদের এলাকার এমপি আমাদেরকে নির্দেশ দিয়েছে। এমপি তোর পেছনে অনেক লেগে আছে, তার জন্য আমরা এরকম করছি। তারপর আমি আমার পিস্তলটা বের করে মেয়েটাকে গুলি করে দিলাম, আর মেয়েটা চটপট করতে করতে মারা গেল। তখন রাফি আমার দিকে তাকিয়ে রইল। আমি রাফিকে বললাম, এই মেয়েকে এমপির বাড়ির ছাদের উপরে রেখে আয়, যেন এমপি খুব ভালো করে এটা দেখতে পারে। আমার মনে হয় এটা এমপির কোনো সাজানোর নাটক, এই মেয়েটা ওর সঙ্গে কাজ করে। তারপর রাফি আমার কথার কোনো প্রতিউত্তর করলো না, আর আমার কথা মতো কাজ করতে লাগলো। আর এদিকে আমি আমার কিছু কাজ করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় আমি গাড়ি নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি, উদ্দেশ্য এমপির সঙ্গে দেখা করব। কিছুক্ষণ পরে জঙ্গলে চলে আসলাম, তারপর দাঁড়িয়ে দেখলাম এমপি আমার জন্য বসে আছে।
আমি গিয়ে সেখানে বসলাম। আর তখন এমপি বলতে লাগলো, তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল? আমি তোকে বলেছিলাম যে তুই এখন থেকে আমার হয়ে কাজ করবি, কিন্তু তুই আমার কথাটা শুনলি না, যার জন্য আমি ওই মেয়েটাকে তোর এখানে পাঠিয়েছিলাম তোর সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য। কিন্তু তুই মেয়েটাকে মেরে আমার এই ছাদে রেখে আসলি। আমার পাওয়ার আছে দেখে আমি এই কাজটা করেছি। তোর পাওয়ার থাকলে তুই এই কাজটা করে দেখা। আমি তো তোর সামনেই আছি, এখন আমাকে মার। তোকে আমি এখন অফার দিচ্ছি, তুই এখন থেকে আমার হয়ে কাজ কর। তোর সকল বিপদ আপদ সমস্ত কিছু আমি দেখব। তোকে আমি পুরো এই শহরটা দিয়ে দেব। ডন আর কখনো তোকে আর কোনো ডিস্টার্ব করবে না। আমি যেখানেই যাই সেই জায়গাটা আমার হয়ে যায়। আর তুই আমাকে এই শহর দিবি? আমি তোকে এই শহরটা দিতে পারি, নিবি তুই? আর এই ডনের কথা বলছিস? ডনকে আমার কথা বলিস? তুই জানিস না আমি কি করতে পারি? আমি তোকে যে জায়গায় আনছি সেই জায়গা থেকে নামাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তোর সমস্ত কিছু বন্ধ করে দিতে পারি। তোর মেয়েটা তো অনেক বড় হয়ে গেছে। তোর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। তোর মেয়েটাকে আমার এখানে একদিনের জন্য পাঠিয়ে দিস। তোর মেয়েটাকে খুব আদর করতে ইচ্ছে করছে। কি বলছিস? তুই আমার মেয়ের কাছে চলে গিয়েছিস? তুই এই কাজটা কখনোই করিস না। তুই আমার মেয়ের কোনো ক্ষতি করিস না, আর তুই যা বলবি আমি তাই করব। একটা গল্প বলি তোকে। একটা হুজুরের কাছে একটা বৃদ্ধ লোক আসলো। বৃদ্ধ লোক এসে বলতে লাগলো যে আমার তো লাঠি হারিয়ে গেছে, আমি এখন কিভাবে চলবো? আমার কোনো কিছু একটা ব্যবস্থা করে দিন। তখন এই হুজুর বলল যে আপনার লাঠি এই জায়গায় খুঁজে দেখেন। জঙ্গলে এই লোকটা সারাদিন জঙ্গলে খোঁজাখুঁজি করার পরেও লাঠিটা পেল না। তারপর ওই বৃদ্ধ লোকটা আবারও হুজুরের কাছে আসলো আর এসে বলতে লাগলো আমি তো লাঠি পেলাম না, তাহলে আমি এখন কী করে চলবো? তখন আবারও হুজুরটা বলল যে আপনি লাঠি ছাড়াই তো সারাটা দিন চলতে পারলেন। এভাবেই আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন এভাবেই চলতে পারবেন, কারোর ওপর ভরসা করে নয়। এই গল্পটা থেকে কি বুঝতে পারলি? আমি তোকে হাত জোর করে বলছি, তুই আমার মেয়ের কোনো ক্ষতি করিস না। তুই এখন থেকে যা বলবি আমি তাই করব। তোর কোনো ব্যবসার মধ্যে আমি চোখ তুলব না। তুই তোর মতো ব্যবসা করে যাবি। তুই আমার প্রথমবার অস্ত্রের চালান বন্ধ করে দিয়েছিস। কালকেও তুই এই সমস্যাটা করেছিস। কালকে ডন আক্রমণ করেছিল। এই ডন আক্রমণ করার পেছনে তোরই হাত আছে। এই বলে আমি পিস্তলটা এমপির দিকে তাক করলাম। আর তখনই হঠাৎ করে রাফি আমার কাছ থেকে পিস্তলটা নিয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম। আর তখনই রাফি বলতে লাগলো, এত কষ্ট করে তোর আর এমপিকে মারতে হবে না, আমাদের ওপর ছেড়ে দে। আর তুই এখন জেলে গিয়ে বসে থাক। জেলে তোর জন্য অনেক লোক অপেক্ষা করছে। তোর আর বাইরে থাকার দরকার নেই। এখন থেকে তুই ভেতরেই থাক, ঠিক আছে বন্ধু? এমপি সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়েকে আমি বাড়িতে পৌঁছে দিয়েছি। নিমু হারামের বাচ্চা, আমি তোকে আমার ভাইয়ের মতো দেখছিলাম, কিন্তু তুই সেই মর্যাদাটা রাখলি না। শেষ পর্যন্ত তুই এই শয়তানের সঙ্গে হাত মিলালি। তখনই দেখলাম অনেক আর্মির সিআইডি অফিসার এসে হাজির। তারপর আমাকে অ্যারেস্ট করলো। আর আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। আমি তেমন কোনো কিছু প্রতিক্রিয়া করছি না। রাফি আমার সঙ্গে এত বড় বেইমানি করবে এটা আমি কখনোই কল্পনা করিনি। নিজের ভাইয়ের মতো দেখেছিলাম আমি তাকে। চাইলে এগোনি সবার থেকে বের হয়ে চলে যেতে পারি। তারপর আমাকে থানা নিয়ে আসা হলো। থানা নিয়ে এসে আমাকে জেলের ভিতরে ভরে দেওয়া হলো। কালকে নাকি আমাকে কোর্টে উঠানো হবে। তারপর রাতটা এভাবেই পার হয়ে গেল। পরদিন সকালবেলা আমাকে রেডি করানো হলো। আর রেডি করে আমাকে আদালতে নিয়ে আসা হলো। আদালতে নিয়ে এসে আমি দাঁড়িয়ে আছি কাঠগড়ায়। আর তখনই জজ সাহেব আসলেন। আর জজ সাহেবকে দেখে আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা যে আমার প্রিয় মানুষ। আজ কত বছর পর তাকে দেখলাম। মানুষটা সে আগের মতোই আছে, কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি চেয়ারে এসে বসলাম। আর চেয়ারে এসে বসার পরে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আর আসামিটার দিকে তাকিয়ে দেখলাম আমার সেই মানুষটা দাঁড়িয়ে আছে। আমার এই মানুষটাকে আমি এভাবে কখনো দেখতে পাবো এটা আসলে আমি কখনো কল্পনাও করিনি। এখন আমার প্রিয় মানুষটার বিচার আমাকে করতে হচ্ছে। সত্যি ভাগ্যের খুব নির্মম পরিহাস। না হলে প্রিয় মানুষটার বিচার করতে হচ্ছে। তারপর আমি আদালতের কাজ শুরু করতে বললাম। আর আদালতের কাজ শুরু হলো। আসামি পক্ষের একটা উকিল নেই, যেটা আমাকে খুব বিষয়টা নিয়ে ভাবালো। তারপরও ওর বিরুদ্ধে যত অভিযোগ আছে সেগুলো একে একে করে উপস্থাপন করতে লাগলো। সকল উপস্থাপন ওর বিরুদ্ধে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে একে কোনোভাবেই বাঁচাতে পারবো না। হয়তো এখনও তাকে আমি মন থেকে ভালোবাসি, হয়তো এখনও তার জন্য কান্না করি প্রতি রাতে। এটাই হয়তো আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম শাহরিয়া আমার দিকে তাকিয়ে আছে। তারপর সকল কথা বলার শেষে
আমি আসামিকে কিছু বলার জন্য নির্দেশ দিলাম। সকল প্রমাণ আমার বিরুদ্ধে, আর শেষ পর্যায়ে জজ সাহেব আমাকে নির্দেশ দিলেন আমার নিজের কোনো বক্তব্য আছে কিনা। তারপর আমি বলতে লাগলাম, ম্যাম একটা গল্প বলি, শুনবেন? যদি আপনার মর্জি হয়। আসলে ম্যাম, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, মেয়েটাও আমাকে অনেক ভালোবাসতো। আমাদের রিলেশন ছিল প্রায় 2 বছরের। আমাদের ভালোবাসার কোনো কমতি ছিল না। সারা রাত জেগে কথা বলা, শাসন, রাগ, অভিমান সব কিছু ছিল। কিন্তু হঠাৎ করে আমাদের রিলেশনটা ওর বাবা জেনে যায়, আর ওর বাবা জেনে যাওয়ার পরে ওর কাছে অনেক সমস্যা করতে থাকে আমাকে নিয়ে, কিন্তু সে এটা আমাকে কখনোই বুঝতে দেয় না। তারপর একদিন হঠাৎ করে তার বাবার সঙ্গে আমার দেখা হয়ে যায়, আর দেখা হয়ে যাওয়ার পরে তার বাবা আমাকে বলেছিল যে আমি যেন তার মেয়ের লাইফ থেকে চলে যাই। তারপরে আমি না করেছিলাম, অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, কিন্তু উনি কোনোভাবেই বুঝতে চাইছেন না। তারপর উনি আমাকে থ্রেট দিলেন আমাকে কিছু করবেন। আমি ওসব শুনে না শুনে বান করে চলে আসছিলাম সেদিন। তারপর একদিন আমার মা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হয়তো মা ডাক্তারের কাছে গিয়েছিলেন, আমি যতটুকু জানি। আমার মা হাসপাতালে যাওয়ার সময় আমার মাকে দাঁড় করিয়ে অনেক অপমান করে তার বাবা। আমি সেটাও সহ্য করি। মা এসে আমাকে অনেক কথা বলতে লাগলো, আর আমি মায়ের কাছে অনেকটা খারাপ হয়ে যাই, কারণ আমার কারণে আমার মাকে কথা শুনিয়েছে। তবু আমি রিলেশনটা কন্টিনিউ করতে যাচ্ছিলাম। হঠাৎ একদিন ওনার সঙ্গে আমার আবার দেখা হয়েছে, আর দেখা হওয়ার পর উনি আমাকে সেদিন বলেছিল তার মেয়ের লাইফ থেকে চলে যাওয়ার জন্য। আমার সঙ্গে তার মেয়ের বিয়ে দিবে না। শেষ পর্যন্ত আমি ওনার পাও ধরেছিলাম, কিন্তু উনি কোনোভাবেই রাজি হয়নি। তারপর উনি আমাকে আমার মাকে মারার হুমকি দিলেন, আর তার লাইফ থেকে সরে যাওয়ার জন্য বললেন। আমি এত কিছু করার পরও না করতে পারলাম না, আর ভালো করে চিন্তা করে দেখলাম আমার লাইফের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু তার লাইফের একটা নিশ্চয়তা আছে। আমার সঙ্গে রিলেশন থাকলে ওর কোনো উন্নতি হবে না, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে ওকে অবহেলা করা শুরু করি, যদিও আমার অনেক কষ্ট হচ্ছিল। একদিন আবারও ওর বাবার সঙ্গে দেখা হয়ে যায়, আর দেখা হয়ে যাওয়ার পর তার বাবা সেদিন আমাকে কোনো কথা না বলে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, আর বলেছিল যে আমি যেন এই শহর ছেড়ে চলে যাই, কারণ আমাকে ছাড়া নাকি তার মেয়ে বাঁচবে না। তার মেয়ে নাকি বাসায় অনেক পাগলামি করা শুরু করে দিয়েছে। সেদিন থেকে আমি আরও বেশি অবহেলা করা শুরু করলাম। অবহেলা করতে করতে একটা সময় মেয়েটা আমাকে ভুল বুঝে অনেক দূরে চলে যায়। কিন্তু এদিকে আমি ফ্যামিলির চাপের কারণে আর প্রিয় মানুষের আবেগে খারাপ লাইনে চলে আসি, আর সেই খারাপ লাইনটা এরকম হয়ে যাবে এটা কখনো আশা করিনি। এখানে প্রবেশ করা খুব সহজ, কিন্তু এর থেকে বের হয়ে যাওয়া বড্ড কঠিন। আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথায় বেঁধে নেব। তবে যেসব অভিযোগ আমার বিরুদ্ধে হয়েছে সবগুলো মিথ্যা। আমি শুধু সেই মানুষগুলোকে মেরেছি যে মানুষগুলো সমাজের চোখে ভালো ছিল, কিন্তু আড়ালে নিবৃত্তে ওরা খারাপ কাজ করত। আপনি যদি চান তাহলে আমি নিজেই প্রমাণ দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু আমি চাই না প্রমাণ দেওয়ার জন্য, আমি চাই তারাও বেঁচে থাক। আমি হয়তো এই শহর থেকে দুনিয়া থেকে হারিয়ে যাই, এটাই আমার জন্য ভালো হবে। এটাই। আপনার অনেক সময় নষ্ট করলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি আমার নিজের কান্না ধরে রাখতে পারছি না। তারপর আমি অনেক কষ্টে স্বাভাবিকভাবেই বললাম, আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। আদালত কালকে আবার সঠিক সময়ে আদালতের কার্যসমূহ হবে। আজকে এখানে মুলতবি ঘোষণা করা হলো। তারপর আমি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসলাম, আর সেখান থেকে এসে আমি আমার কেবিনে এসে দরজা লাগিয়ে দিলাম, আর দরজা লাগিয়ে আমি ওয়াশরুম গিয়ে কান্না করতে লাগলাম। আমার কারণে এত কিছু করলো, অথচ আমি সারাটা জীবন তাকে ভুল বুঝে গিয়েছি। আমি তাকে একটু বুঝতেও পারলাম না। এটা কি করে হতে পারে? আমার বাবা আমাদের রিলেশন চাইনি, এটা তো শাহরি আমাকে বলতে পারতো। নিজেকে কেন খারাপ বানিয়ে আমার সামনে এরকম কেন করলো? সে কি একাই ভালোবাসতে জানে? আমি কি তাকে ভালোবাসতে জানি না? সব সময় ভালোবেসে যাবে নিজের মতো করে, কিন্তু কাউকে বুঝতে দেবে না। এদিকে আমাকে আবারও জেলে নিয়ে আসা হলো, আর জেলে নিয়ে আসার পর আমাকে রুটি আর ডাল খেতে দিল। এসব খাবার আমি কখনো খাইনি, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখলাম জজ সাহেব আমার এখানে এসেছে। আমি কোনো কিছুই বুঝতে পারলাম না। জজ সাহেব হঠাৎ এখানে কেন আসতে যাবে? তারপর আমাকে একটা অন্য রুমে নিয়ে যাওয়া হলো, আর সেখানে সাদিয়া এসে আমাকে কোনো কথা না বলে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। কেমন যেন আমিও অন্যরকম হয়ে যাচ্ছিলাম। তারপর আমি নিজেকে স্বাভাবিক করে বলতে লাগলাম, ম্যাম আপনি আমাকে এভাবে দৌড়ে আছেন কেন? আপনি একজন খারাপ লোকের সঙ্গে দেখা করতে এসেছেন, প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আপনার মান সম্মান থাকবে না। তখনই সাদিয়া আমাকে ছেড়ে দিয়ে আমাকে একটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো, তুমি শুধু একাই ভালোবাসতে জানো,
আমি কি তোমাকে ভালোবাসতে জানি না? কেন নিজেকে এভাবে শেষ করে দিতে চাইছো? আর কেনই বা এসব করতে গিয়েছো? তুমি অনেক ভালোবাসো। তুমি আমাকে এইটাই প্রমাণ করতে চেয়েছিলে, তাই না? আমি কয়েকদিন আগে দেশে ফিরেছি, আর দেশে ফিরে আজকে প্রথম আমি এখানে জয়েন করেছি। আর আমার জীবনের প্রথম মামলাটা যে তোমার হবে এটা আমি কখনো কল্পনাও করিনি। তুমি বলো, সকল প্রমাণগুলো তুমি কোথায় রেখেছো? তুমি যাদেরকে হত্যা করেছো তাদের বিরুদ্ধে নিশ্চয়ই তোমার কাছে প্রমাণ রয়েছে। তুমি সেগুলো কোথায় রেখেছো? আমাকে দাও, না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এমনকি তোমার ফাঁসি হয়ে যাবে। আমার কোনো কিছু করার থাকবে না, আইন তার নিজের গতিতে চলে। আমি চাই না আমি আর বেঁচে থাকতে, কারণ ফ্যামিলির কাছে হয়েছি একটা নষ্ট ছেলে। ফ্যামিলি আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছে। দিনের পর দিন না খেয়ে থাকা কতটা কষ্ট এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। তারপরে সব লাইনে জড়িয়ে গিয়েছি। শেষ পর্যন্ত আমার মাও আমাকে বুঝতে পারলো না। প্রিয় মানুষটাও থেকেও চলে গেল অনেক দূরে। এখন আমার বেঁচে থেকে কী লাভ? এখন যদি তাড়াতাড়ি মরতে পারি সেটাই ভালো হবে। কেন মরতে চাও আমাকে রেখে? একটা সময় তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমার সব সময় পাশে থাকবে। আমাদের সাথে যা কিছু হয়ে যাক না কেন, আমরা যেন কোনোভাবেই একে অপরকে ছেড়ে না যাই। আজ কেন এই কথা বলছো? আজকে বলছি কারণ তোমার সঙ্গে আমার কোনোভাবেই যায় না। তুমি আমার জন্য এসব কেন করতে যাবে? তোমারও সমস্যা হতে পারে, কারণ প্রমাণগুলো থাক না এভাবে। আমি না হয় চলে যাব বহুদূরে। স্বপ্ন কি পূরণ হয় ভালোবাসার মধ্যে? পূর্ণতা পাওয়াটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা তো এভাবেই হারিয়ে যায়। তুই কেন বুঝতে পারছিস না তোকে যে আমি অনেক বেশি ভালোবাসি? আমি আমার নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি। তুই আমার কাছে কেমন মানুষ সেটা একমাত্র আমি জানি। তুই অন্য সবার কাছে খারাপ হলেও তুই আমার কাছে অনেক কিছু। তোকে আমি বোঝাতে পারবো না তোকে আমি কতটা ভালোবাসি। তোকে আমি ভালোবাসি বলেই তোর কাছে ছুটে এসেছি। আর কত আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিবে? হ্যাঁ আমি জানি, আমি সেদিন তোমাকে ভুল বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। আজকে তোমাকে এভাবে বিদায় দিচ্ছি, কারণ তোমার জায়গা আর আমার জায়গা এখন আকাশ পাতালের পার্থক্য। আমি একজন জেলের কয়েদি, ফাঁসির আসামি হয়তো, আর তুমি হলে বিচারক। সত্যি এটা কখনই হয় না। আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুমি শুধু আমার জন্য এইটুকু করবে যে অন্ততপক্ষে আমাকে আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিও না, কারণ হয়তো ওরা লাশটা দেখেও মুখ ফিরিয়ে নিতে পারি। কারণ ওদের চোখে আমি ততটাই অপরাধী। একটা খুনি অপরাধী কখনো ভালো চোখে কেউ দেখবে না। আমাকে নীরব স্থানে কবর দিয়ে দিও। আর প্রতি রাতে চোখে কাজল দেওয়ার কথা কিন্তু তুমি মোটেও বলবে না। প্রতি রাতে চোখে কাজল দিয়ে তারপর ঘুমাবে। কাজল থেকে তোমাকে দেখতে অনেক ভালো লাগে। নতুন করে সংসার তৈরি করবে, স্বামী সন্তান নিয়ে ভালো থাকবে। হয়তো তোমাকে এই দূর আকাশ থেকে আমি দেখব। তার কথাগুলো কেমন যেন আমার কাছে প্রতিটা তীরের মতো লাগছে। এটা বলে বোঝাতে পারবো না আমার কতটা খারাপ লাগছে। আমি সহ্য করতে না পেরে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকি। আর বললাম, প্লিজ এমনটা আর বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি না আমার কষ্ট সহ্য করতে পারো না? আমি তোমাকে এখনো বলছি, আমাকে দেখা শেষ হয়ে গেছে। তুমি এখান থেকে চলে যাও। আর আইনের চোখে আমি অপরাধী, আর সেই অপরাধ অনুযায়ী আমাকে শাস্তি দেবে। যদি ফাঁসিও দাও তবুও আমি মেনে নিতে পারবো, কারণ কয়টা মানুষের ভাগ্য হয় যে প্রিয় মানুষের সাথে মৃত্যুবরণ করা। চুপ, তুই আর একটা কথা বলবি না। তুই যদি আর একটা কথা বলিস তাহলে আমি আমার নিজেকে শেষ করে দিব। তোর আগে আমি নিজেই শেষ হয়ে যাব। তারপর আমি সেখানে চলে আসলাম। আর বিষয়টা ভালো করে আমাকে দেখতে হবে, কারণ কালকে আমাকে রায় দিতে হবে। আজকের মধ্যে প্রমাণ জোগাড় করতে হবে। তারপর আমি শাহরিয়ার সঙ্গে যারা যারা কাজ করতে হয় তাদের সবাইকে ধরে আনলাম। এদের মধ্যে রাফি, সাকিব আর অনেকে আছে। আমি ওখানে গিয়ে একটা ল্যাপটপ পেলাম। সেই ল্যাপটপের মধ্যে পাসওয়ার্ড দেওয়া। আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, এই ল্যাপটপের পাসওয়ার্ড কী? তখন রাফি আমাকে আরও একটা পেন ড্রাইভ এনে দিল আর ভয়ে বলল, আমি আপনাকে সত্যি কথা বলছি। আসলে এই পেন ড্রাইভারের মধ্যে সকল খারাপ লোকদের লিস্ট এবং তারা কোথায় কি করছে, অকর্ম আর শাহরিয়ার কয়েকজনকে এই পর্যন্ত মেরেছে, সকল কিছু ডিটেলস রয়েছে। আর এর জন্যই এমপি সাহেব আমাকে হায়ার করেছিল। আমি এমপি সাহেবের সঙ্গে হাত মিলিয়ে শাহরিয়ারকে ধরিয়ে দিয়েছিলাম পুলিশকে। ওর যদি ফাঁসি হয়ে যায় তাহলে ওর জায়গাটা আমি নিতে পারবো। আমি লোভে পড়ে এইসব করেছি, কিন্তু এই পেন ড্রাইভের পাসওয়ার্ড আমি এখনও পর্যন্ত জানি না। যদি জানতাম তাহলে আমি নিজেই এগুলো ডিলিট করে দিতাম। তাই আমি যত্ন সহকারে এই পেন ড্রাইভ আর ল্যাপটপ আমার কাছে রেখে দিয়েছি, যেন এটা কেউ না পায়। তারপর আমি ল্যাপটপ আর পেন ড্রাইভটা নিয়ে চলে আসলাম আবারও শাহরিয়ার কাছে।
শাহরিয়ার কাছে এসে আমি দুইটা পায়ে ধরে বলতে লাগলাম, প্লিজ তুমি এই পাসওয়ার্ডটা বলো, তোমার কোনো কিছু হতে দিব না, তোমাকে আমি আমার করে নেব, এখন আর আমাদের কোনো বাধা নেই। কিন্তু শাহরিয়া কোনোভাবেই রাজি হচ্ছে না। তারপর আমি আমার ব্যাগ থেকে আমার ছুরিটা বের করলাম, আর ছুরিটা বের করে আমি নিজের হাতে একটা পোস্ট দিলাম। আর তখন শাহরিয়া আমার হাত থেকে ছুরিটা নিয়ে ফেলে দিল, আর তার পকেট থেকে রুমালটা বের করে আমাকে বেঁধে দিল, আর আমার চোখের দিকে তাকিয়ে আছে। আর তখন শাহরিয়া বলল, হ্যাঁ বলছি, পাসওয়ার্ডটা হলো শাহরিয়ার রহমান 358 হ্যাশট্যাগ। তারপর পাসওয়ার্ডটা বললাম। সাদিয়া চৌধুরী এখানে সব কিছু আছে, আমি সব কিছু রেখে দিয়েছি এখানে। তারপর সাদিয়া চলে গেল আর আমাকে একটা ভিআইপি কেবিনের মধ্যে রাখা হলো। তারপর এভাবেই দিনটা পার হয়ে গেল। পরদিন সকালবেলা আমাকে কোর্টে নিয়ে যাওয়া হলো। আমার এখানে একটা উকিল ঠিক করে দিয়েছে। হঠাৎ করে দেখলাম বাবা মা ভাইয়া বাবি এখানে এসেছে। ওরা আমাকে দেখি কেমন করে যেন তাকিয়ে আছে। বিশেষ করে মা আমার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে। মাকে অনেক বছর পর দেখলাম, দেখে মনে হচ্ছে এখনই গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, মা আমি কোনো অন্যায় করিনি, আমি নির্দোষ, আমি আবার তোমার কাছে ফিরে যেতে চাই। তারপর আবার আমার পক্ষে উকিল সকল কিছু প্রমাণ করতে লাগলো একে একে। আর এসব আমিও চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এরা ছাড়া যে আমার আর কিছু কোনো করার ছিল না। এরই মাঝে সাদিয়ার দিকে তাকিয়ে দেখি সাদিয়ার মুখে এক ছেলতে হাসি। তারপর এভাবেই বেশ অনেকটা সময় পার হলো। আর শেষমেশ সাদিয়া বলতে লাগলো, আদালত সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শাহরিয়া রহমান যেগুলো করেছে তা নিজের হাতে আইন তুলে নিয়েছে। আর যাদেরকে হত্যা করা হয়েছে তারা সমাজের চোখে ভালো ছিল, কিন্তু তারা আড়ালে সমাজের ক্ষতি করত। তারা মাদক ব্যবসা থেকে শুরু করে নারী পাচার এরকম আরও জঘন্য কাজ করত। এই থেকে বলা যায় শাহরিয়া একটা ভালো কাজ করেছে আমাদের সমাজের জন্য। কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার জন্য শাহরিয়া রহমানকে 1 বছরের কারাদণ্ড করা হলো। দ্য কেস ইজ ক্লোজড। তারপর সবাই চলে যেতে লাগলো আর আমাকেও নিয়ে যেতে লাগলো। আর তখন মা আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, শাহরিয়া, আমরাও তোকে অনেক ভুল বুঝেছিলাম। আর সাদিয়ার কালকে আমাদের এখানে গিয়ে সব কিছু বলেছে। আসলে আমরা তোকে অন্য চোখে দেখেছিলাম, তুই আমাদেরকে মন থেকে মাফ করে দিস। মা তুমি এসব কী বলছো? প্লিজ এমনটা কখনই বলো না। তোমরা যা করছো আসলে সেটা ঠিক ছিল। তোমাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে হয়তো আমিও তাই করতাম। যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। সাহারিয়ার ভাই আমার, তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিও। আমি অনেক সময় তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তোমার নামে অনেক বানিয়ে বানিয়ে কথাও বলেছি, যার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে। তুমি প্লিজ আমাকে সত্যি ক্ষমা করে দিও। আমি লজ্জিত, খুব লজ্জিত। তুমি আমাকে যা শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। ভাবি আপনি সব কী বলছেন? আমি তো আপনাকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আর আমি আপনাকে নিজের বোনের মধ্যে দেখি, তাই এসব বাদ দিন। তখন দেখলাম বাবা দূরে দাঁড়িয়ে আছে। তারপর আমি গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর বাবাকে জড়িয়ে ধরার পর বাবাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর কান্না করে দেওয়ার পর বাবা আমার কাছে অনেক কিছুই বলতে লাগলো। তারপর আমি বাবাকে বললাম, বাবা আমিও আপনাকে জেনে না বুঝে অনেক কথাই রাগের মাথায় বলেছি। আপনি এগুলো নিয়ে কষ্ট পাবেন না। আর মাত্র 1 বছর দেখতে দেখতে কেটে যাবে, পরে আপনাদের ছেলে আবার আপনাদের কাছে ফিরে আসবে। তারপর সকলকে বিদায় দিয়ে আমি যেতে লাগলাম। আর তখন দেখলাম একপাশে আমার সেই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। আর তখনই সাদিয়া আমার কাছে এসে বলতে লাগলো, এটা ছাড়া কোনো কিছু করা ছিল না আমার, কারণ আইনের কাছে আমি বিক্রি। আইন আমাকে যা করতে বলবে আমাকে তাই করতে হবে। চিন্তা করো না, তোমার জন্য কোনো অসুবিধা না হয় সে সকল ব্যবস্থা আগে থেকেই করা আছে। আমার মানুষটা কষ্ট করবে এটা আমি কি করে সহ্য করব? তোমার কষ্ট যেন আমি অনুভব করতে পারি, তাই আমিও কালকে থেকে ফ্লোরের মধ্যে থাকি। কেন এরকম পাগলামি করছো? এসব না করলেও পারতে। আর 1 বছর তো, 1 বছর খুব তাড়াতাড়ি কেটে যাবে, বুঝতে পারছো? তারপর আমি আর কোনো কথা না বলে চলে আসলাম। আর দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। এই 1 বছরে সাদিয়া প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসতো। বাবা মা সবাই দেখা করতে আসতো আমার সঙ্গে। 1 বছর পর আজকে আমি বের হলাম। আর বের হয়ে দেখি বাবা মা ভাইয়া বাবি আর একপাশে আমার প্রিয় মানুষটা দাঁড়িয়ে আছে। আমি প্রথমে বাবা মায়ের সঙ্গে কথা বলে তারপর ওর সামনে গেলাম। ওর সামনে যেতেই ও কান্না করে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি কানে বললাম, এত কান্না করতে হবে না। আর এখন তো আমি চলে এসেছি, তাই না? এখন আর কান্না নয়, অনেক কান্না করেছো। এখন শুধু সুখের দিনগুলো কেটে যাবে। চলো বাসায় চলো, না হলে সবাই ফ্রিতে সিনেমা দেখছি।
একজন জজ হয়ে আসামিকে জড়িয়ে ধরে আছে। তোমার মুখ দিয়ে কি কখনো ভালো কথা আসবে না বলো? এই সারাটা জীবন তেরা তেরা কথা বলে গেলে, আর এই ঘাটতেরা মানুষটাই আমার কপালে জুটলো। এই ঘাটতেরার জন্যই কত কষ্ট করলাম। তারপর সবাই মিলে বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে আমাদের বিয়ের ব্যবস্থা করলো। আর বিয়ের দিন সাদিয়ার বাবা আমার কাছে এসে অনেক কথা বলতে লাগলো। আমি ওনার সঙ্গে বেশি কথা বললাম না, কারণ সাদিয়া নিজেই আমাকে কথা বলতে দেয়নি। তারপর সকলের অনুমতি শেষে আমাদের বিয়েটা হয়ে যায়। পারিবারিকভাবে বিয়ে হয়, তেমন কোনো অনুষ্ঠান হয়নি। সাদিয়া করতে না করেছে, কারণ সাদিয়ার নাকি এসব অনুষ্ঠান মোটেও পছন্দ নয়। আর এখন আমি দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে, ভিতরে যেতেও ভয় লাগছে। তারপর কোনো কিছু না ভেবেই ভিতরে চলে আসলাম। আর ভিতরে আসতে দেখি মানুষটা ঘুমটা দিয়ে বসে আছে বিছানার উপরে। তারপর আমাকে দেখি ও বিছানা থেকে নেমে আমাকে সালাম করলো। আর আমি পকেট থেকে 10 টাকার নোট বের করে বললাম, সালাম যেহেতু করেছো তার জন্য তো সালামে দিতেই হবে। এই নাও 10 টাকা, এটা ছাড়া আমার কাছে কোনো টাকা নেই, এটা দিয়ে না হয় তুমি চকলেট খেও। এসব ফাজলামো করা বাদ দাও তো, এখন তাড়াতাড়ি করে উজু করে আসুন তো, নামাজ আদায় করতে হবে। তারপর আপনার সঙ্গে আমার অনেক কথা আছে, আপনি আমার সকল প্রশ্নের উত্তর দিবেন, তারপর বাকি সব। তারপর আমি ওয়াশরুমে চলে আসলাম। আর ওয়াশরুমে এসে উজু করে দুজনে মিলে নামাজ আদায় করে নিলাম। আর নামাজ আদায় করে আমি বিছানায় শুয়ে পড়লাম। আর একটু পর সাদিয়া এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, আর আমার একটা হাত তার মাথার উপরে রাখলো। আর তখন আমাকে বলতে লাগলো, তুমি আমার মাথা ছুঁয়ে কসম করে বলো, তুমি আর কখনো এসব খারাপ কাজ করবে না। যদি কখনো তুমি এসব খারাপ কাজ করতে চাও, তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দিব। ঠিক আছে, আমি আর কখনো এসব কাজ করব না। এই যে তোমার মাথা ছুঁয়ে আমি বললাম, আমি এখন মন দিয়ে তোমাকে ভালোবাসবো আর সংসার করব। এখন থেকে তুমি পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করবে, বিশেষ করে মা বাবা যতদিন বেঁচে আছে তাদেরকে কোনো দিন কষ্ট দিবে না। তারা যেন বলতে পারে যে এই মেয়েটা আসার পর শাহরিয়া অনেকটা পরিবর্তন হয়ে গেছে, হয়তো তোমার সঙ্গে অনেকটা অন্যায় হয়েছে, তাই বলে এইভাবে থাকতে হবে না। তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করবে, ঠিক আছে? আর যদি কখনো কারো উপর রাগ হয়, সেই রাগটা না হয় আমার উপর দেখিও, তবু কারোর সঙ্গে ঝগড়া করবে না, কারণ আমার মতো করে তো আর তোমাকে কেউ বুঝবে না। জীবনে অনেক কিছুই করেছি, কিন্তু তোমার মতো একটা মানুষ পেয়েছিলাম, এটি আলহামদুলিল্লাহ। আমি এখন মন থেকে দোয়া করছি তোমার মতো মানুষজনের প্রতিটা ছেলে পায়। এখন কি শুধু তুমি এই বকবক করবে, নাকি কোনো কিছু করবে? বিয়ে কি করেছি শুধুমাত্র এভাবে গল্প করার জন্য? বিয়ে করেছি অন্য কিছু করার জন্য? আমি তো এসব কোনো কিছু করতে পারি না, আমি এখনও পিচ্ছি। যদি মন চায় তাহলে আপনি আগে শুরু করতে পারেন, তারপর না হয় আমার শিখা হলে আমি প্রয়োগ করব। তারপর আমি সাদিয়ার টুরজোড়া দখল করে নিলাম, আর সাদিয়া রেসপন্স দিতে লাগলো। আর এভাবে আমি সাদিয়াকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। যখন ঘুম ভাঙলো তখন দেখি ফজরের আজান দিচ্ছে। মানুষটা কি সুন্দর করে ঘুমিয়ে আছে, চুলগুলো এসে মুখের মধ্যে পড়ছে। আমি বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছি। তারপর আমি সাদিয়ার টুট আবার দখল করে নিলাম। একটু পর সাদিয়া রেসপন্স দিতে লাগলো। প্রায় 10 মিনিট পর আমি সাদিয়াকে ছেড়ে দিলাম। আর তখন সাদিয়া বলতে লাগলো, অনেক তো হলো, এবার আমাকে ছাড়ো না, আমাকে তো গোসল করতে হবে, তাই না? সারা রাত তো অনেক হয়েছে, আর কত চাচ্ছেন আপনি? কত সাধনার পর তোমাকে পেয়েছি, আর এই সাধনা কি তোমার একদিনে শেষ হয়ে যাবে বলো? আমার তো এখন রোমান্স করতে ইচ্ছে করছে। এখন তো কোনোভাবেই হবে না, কারণ এখন আমি গোসল করে নামাজ আদায় করব। তারপর তুমিও গোসল করে নামাজ পড়তে যাবে। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, বুঝতে পারছো? সেটা তো বুঝতে পারলাম, কিন্তু এখন যদি তোমাকে আদর না করি তাহলে তুমি ভবিষ্যতে মা ডাক শুনবে কি করে বলো? তোমাকে মা বানানোর জন্যই তো এত কষ্ট করা। হ্যাঁ, আরও কিছু বলো। এখন যতই আমাকে পাম দাও, কোনো কাজ হবে না। এখন আমাকে ছাড়ো, আমাকে যেতে দাও, আমি গোসল করব। এভাবে আর কত শুয়ে থাকবো? আমি কি তোমাকে ধরে রেখেছি নাকি? হ্যাঁ, তুমি যাও, চলে যাও। পরে যদি আমার কাছে আসার চেষ্টা করো তাহলে কি হবে সেটা তো বুঝতেই পারছো। সেটা না হয় সময় দেখা যাবে, এখন তো আগে যাই বলে আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে গোসল করে নামাজ আদায় করে নিলাম, আর দেখলাম সেও নামাজ আদায় করতে গেল। তারপর আমি শুয়ে শুয়ে মানুষটার অপেক্ষা করতে লাগলাম। একটু পরে ও চলে আসলো, আর এসে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আমি মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। তারপর আমি বললাম, এখন কেন আমার কাছে এসেছেন আপনি? আমি তো আপনার কাছে যাইনি। কেন, বিয়ে করেছি আলমারিতে তুলে রাখার জন্য নাকি? বিয়ে করেছি শুধুমাত্র বউয়ের সঙ্গে রোমান্স করার জন্য, বুঝতে পারছো? এখন একটু আদর করো।
আমি তো এখন কোনোই আদর করতে পারবো না। আমি এখন তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছি, সেটা কি ভালো লাগছে না? আদর করলেই তো তোমার জন্য কিছু করতে মন চাইবে। ঠিক আছে, তাহলে আদর করতে হবে না তোমার, আমি তোমাকে আদর করছি। পরে দেখি তুমি আমাকে রেসপন্স না দিয়ে থাকতে পারো কিনা। ওই, তুমি কি পাগল হয়ে গেছো? এখন কোনোভাবেই সম্ভব না, অনেক হয়েছে যা হবার। আবার রাতে হবে, বুঝতে পারছো? এখন আমাকে গিয়ে রান্না করতে হবে। এখন আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কারণ আমার এখন খুব ঘুম পেয়েছে। রাতে আমার একটু ঘুম হয়নি। প্লিজ আমার মাথায় হাত বুলিয়ে দাও, আমি ঘুমাবো। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু বস আমাকে তো রান্না করতেই হবে, বুঝতে পারছেন? বাবা মায়ের জন্য চা বানিয়ে নিয়ে যেতে হবে। তারপর আমি সাদিয়ার পেটে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর সাদিয়া লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এমন একটা গরিব ঘর জামাই শ্বশুর বাড়িতে, যার অবস্থা কুকুরের চেয়েও খারাপ, হঠাৎই কেন শহরের সকল ধনী ব্যক্তিরা তাকে দেখে তাকে মাথায় নিচু করে সালাম দিতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে এই অদ্ভুত গল্পটি শুনুন। আহান, আমার বান্ধবীর জুতাটা ছিঁড়ে গেছে, জলদি গিয়ে এটা ঠিক করে আনো তো। আয়শা, এটা তো তোর মেয়ের জামাই না, সারার হাজবেন্ড। মানে ঠিক বুঝলাম না, একে দিয়ে তুই চাকরের কাজ কেন করাচ্ছিস? ওকে তুই চাকুরি মনে কর, তাছাড়া ওর মতো একটা গরিব ছোট লোকের বাচ্চার জন্য এটাই অনেক। শাশুড়ির মুখ থেকে নিজের সম্পর্কে এমন কথা শুনে আহানের মন একটু খারাপ হয়েছে, তবে এখন এসব শুনে আগের মতন ততটা খারাপ লাগে না। কেমন জানি এসব ওর অভ্যেসে পরিণত হয়ে গেছে। কিন্তু আম্মা, আমি তো আপনার বাতিজি রিয়ার জন্য জুয়েলারি আনতে যাচ্ছিলাম। এটা শুনতে আয়শা হঠাৎ রেগে যায় আর বলে, শাট আপ। দ্বিতীয়বার যদি তোর ওই বাজে মুখে আম্মাটা শুনেছি, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আয়শার পাশে দাঁড়ানোর বান্ধবী এমন শুনে বলে, আয়শা, এতই যখন ওকে ঘৃণা করিস, তাহলে নিজের মেয়ে সানায়াকে কেন ওর সাথে বিয়ে দিলি? এই প্রশ্নটা আমাকে না, আমার জিনিয়াস হাজবেন্ডকে করিস। মুখে মুখে তো আহান হচ্ছে দেশের নামকরা চৌধুরী ফ্যামিলির জামাই, কিন্তু কেউই ওকে দেখতে পারে না। বলতে গেলে ওর সম্মান একজন সামান্য ভিখারির থেকেও কম। আহানের দিনের শুরু হয় অপমানিত হয়ে, বাজে কথা শুনে, আর শেষটাও হয় একইভাবে। ওকে যে শুধুমাত্র শাশুড়ি আম্মা আর শালি অপমান করে এমনটা না, ও নিজের বউ সানায়া ওকে অপমান করার কোনো সুযোগ সে ছাড়ে না। অনেক আগেই দুজনের রুমটা আলাদা হয়ে গেছে, আর এখন তো তেমন কথাও বলে না। একদিন সানায়া ওর রুমের জানলার পাশে বসে মোবাইল টিপছিল, তখনই ও নজর যায় নিচে মার্সিডিজ গাড়ি চালাতে থাকা ওর কাজিনের দিকে। এটা দেখে ও বলে, আরে ইয়ার, মজা তো সবাই করেছে, এমন দামি গাড়িতে ঘোরার মজাটাই আলাদা। আমারও যদি এমন একটা গাড়ি থাকতো। সানায়া গাড়িটার দিকে তাকিয়ে এসব বলছিল, তখনই ও নজর পড়ে আহানের দিকে। ও রেডি হয়ে অফিসের জন্য বের হচ্ছিল। আহানকে দেখে ও বলে, হ্যাঁ, কিন্তু আমার ভাগ্য আর এসব কোথায় জানি না। কি ভেবে পাপা আমাকে এর মতো একটা ছেলের সাথে বিয়ে দিল, যার কিনা আমার ছোট্ট কোনো ইচ্ছে পূরণ করার ক্ষমতা নেই। কি ভেবে যে সেই দিন পাপার কথা মেনে নিয়ে এর মতো একটা গরিব ছেলের সাথে বিয়েতে মত দিয়েছিলাম, ভাবতেই তো এখন আমার নিজের কপাল চাপড়াতে মন যাচ্ছে। সানায়ের মুখে এমন কথা শুনে আহানের খুব খারাপ লাগলো। ও সেখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে, আর কিছু সময় পরে ও অফিসের জন্য বেরিয়ে গেল। আহান তালুকদার নামটা শুনলেই মনে হয় বাংলাদেশের টপ কোনো বিজনেসম্যান ফ্যামিলির ছেলেও, কিন্তু আমরা যে আহানকে নিয়ে কথা বলছি সে হলো খুব সাধারণ একটা ছেলে, সামান্য বেতনে ব্যাংকে চাকরি করে। আহান যদিও কোটিপতি ব্যবসায়ী পরিবারের জামাই, তবে ওর অবস্থা দেখে ঘরের চাকররা পর্যন্ত বলে, কখনো টাকা পয়সা লাগলে বইল, তোমার এমন অবস্থা দেখতে আমাদের কষ্ট হয়। আহান আজকে অফিসে না গিয়ে শহরের সব থেকে বড় গাড়ির শোরুমে চলে আসে। এখানে সব দামি দামি গাড়ি বিক্রি করা হয়। আহান দরজা খুলে ভেতরে ঢুকতে একজন ওর কাছেই ছুটে আসে। এখানে সব থেকে দামি বেঞ্চ কার দেখাও। লোকটা আহানের এমন অবস্থা শুনে হেসে ওঠে। সকাল সকাল কি কিছু খেয়ে এসেছো? জানো তো বেঞ্চ কার কেমন দেখতে? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি সাইকেলও কিস্তিতে কেন। আইসিরে রবিন হুড। আহান ওর মানিব্যাগ থেকে একটা গোল্ডেন কার্ড বের করে লোকটার সামনে ধরে বলে, এই নাও আমার কার্ড, আর গাড়িটা আজই ডেলিভারি হয়ে যাওয়া চাই। এটা শুনে লোকটা হাব ভাব একটু বদলে গেল। ও আহানের পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে দেখলো। লোকটা কার্ডটা হাতে নিতে ওর চোখ পড়ে কার্ডের নিচে ছোট করে লেখা সে নামটার দিকে, যেটা দেখে লোকটা অনেকটা ঘাবড়ে যায়। হঠাৎই ওর কপাল বেয়ে ঘাম পড়তে থাকে।
ভয় কাঁপতে কাঁপতে আহানের দিকে তাকিয়ে বলে, স্যার আপনি এখানে? অবশেষে চিনতে পারলে আমাকে। হ্যাঁ, আমি আহান তালুকদার, তালুকদার গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক। আর একটুকুই বলে আহান সেখান থেকে চলে গেল। কে এই আহান তালুকদার, আর কেনই বা ও এতটা সাধারণভাবে রয়েছে? কি হবে যখন সানায়া আহানের আসল পরিচয় জানতে পারবে? আর কেনই বা সানায়ার বাবা সানায়ার বিয়ে আহানের সাথে দিয়েছে? সে কি আহানের আসল পরিচয় জানেন? এই সকল প্রশ্নের উত্তর আপনারা আগে জানতে পারবেন। গাড়ির শোরুম থেকে আহান যখন ওর অফিসে পৌঁছালো তখনই ওর ফোনটা বেজে উঠল। পকেট ঘাঁটতে ফোনটা বের করতে দেখে স্ক্রিনে ভাসছে রিয়ার নাম। রিয়া হচ্ছে সানায়ার কাছে। রিয়া সবসময় আহানকে অপমানিত বোধ করার জন্য একের পর এক প্ল্যান করতেই থাকে। বাজতে থাকা মোবাইলটার দিকে তাকিয়ে আহান একটা লম্বা নিঃশ্বাস নিয়ে কলটা রিসিভ করে। তখনই ফোনের ওপাশ থেকে ভেসে আসে, কি ব্যাপার দুলা ভাই, আপনি আমার কল ধরছেন না কেন? আরে না, আমি তো। তখন রিয়া আহানকে থামিয়ে দিয়ে বলে, যাক এসব বাদ দিন, আর এক কাজ করেন, শাহ জুয়েলার্সে আমার একটা নেকলেস আছে, আমি মালিককে কল করে দিয়েছি, আপনি প্লিজ নেকলেসটা একটু নিয়ে আমার বাড়িতে আসুন। আর হ্যাঁ। হঠাৎই আহান বলে ওঠে, রিয়া, আমি মাত্রই অফিসে এসেছি। আর তখন রিয়া বলে, আমার প্যারে দুলা ভাই, আপনার মুখে না এসব অফিসের কথা মানায় না, খান তো সেই আমাদেরই টাকায়, তাই এসব অজুহাত আমাকে দেখাবেন না। 1 ঘন্টার মধ্যে আমার নেকলেস যেন হাতে পায়। আর হ্যাঁ, ওই মালিক আপনাকে 30,000 টাকা দেবে, সেটা থেকে 1 টাকাও যেন না কমে। এটা শুনে আহান একটু রেগে যায় আর বলে, দেখো রিয়া, প্রথমত আমি জীবনে কখনোই চুরি করিনি, আর দ্বিতীয় কথা হলো আমার উপর যদি এতই সন্দেহ থাকে তাহলে কোনো চাকরকে পাঠালেই তো পারো। আহানের এমন কথা শুনে রিয়া একটু টিটকারি করে বলে, আমার প্যারে দুলা ভাই, আপনি এটা কবে বুঝবেন? এই বাড়িতে কারো মুখের ওপর কথা বলা আপনার জন্য নিষেধ, এজন্য তো যতটুকু আপনাকে বলা হচ্ছে ঠিক ততটুকুই করুন। আর আমি আবার বলে দিচ্ছি, ওই টাকা থেকে যেন 1 টাকাও না কমে। ব্যাস, 1 ঘন্টা সময় আছে আপনার কাছে, বাই। এটুকু বলে রিয়া কলটা কেটে দিল। আহানের মোবাইলটার দিকে অনেকটা রেগে তাকিয়ে আছে। অফিস থেকে ছুটি নিয়ে আহান জুয়েলার্সের দোকানে চলে এলো আর রিয়ার নেকলেস আর টাকা নিয়ে বাড়িতে ফিরে এলো। কিন্তু বেচারা আহানও জানেই না বাড়িতে ওর জন্য নতুন সমস্যা অপেক্ষা করছে। আহান বাড়ির ভিতর ঢুকতে সামনে দেখে ওর শাশুড়ি আম্মা আয়শা চৌধুরী তার কয়েকজন বান্ধবীদের সাথে নিয়ে পার্টি করছে। তখনই আয়শার একজন বান্ধবী তার জুতার দিকে তাকিয়ে বলে, দেখো না আয়শা, তোমার এখানে সময় আমার জুতাটা ছিঁড়ে গেল, এখন আমি বাড়ি ফিরবো কি করে? আরে চিল কর তো, টেনশন নিস না, আমি চাকরকে দিয়ে ঠিক করে দিচ্ছি। এটা শুনতে বান্ধবীটা একটু জোরে বলে ওঠে, আরে না না না, এটা অনেক দামি জুতা, তাছাড়া আমি কোনো চাকরতেই বিশ্বাস করি না, তাছাড়া আমি এমন ছেঁড়া জুতা কখনোই পরি না, কিন্তু কি আর করার, বাড়ি পর্যন্ত তো যেতে হবে। এটা শুনে আয়শা চৌধুরী হেসে বলে, আরে চাকর না, চাকরের থেকে একটু উপরে, ও তোর এই কাজটা খুব ভালোভাবেই করে দেবে, চিন্তা করিস না তো। আহান উপাস দিয়ে বের হতেই আয়শার নজরটা আহানের উপর গিয়ে পড়ে। উনি আহানকে দেখে ওকে ডাকতে। আহান কানে আয়শার আওয়াজটা আসতেই ও সেখানে দাঁড়িয়ে যায়, বুঝতে পারে আবারও সুনামি আসতে চলেছে। আরে শোনো আহান, ইনার জুতাটা ঠিক করে আনো তো। আর হ্যাঁ, একটু জলদি আসবে, এরা বাড়ি যাবে, বুঝতেই তো পেরেছো না। আয়শা, এই কাজ তুমি জামাইকে দিয়ে করাচ্ছ, কিছু মনে করো না, তবে এসব কিন্তু ঠিক না। এটুকু শুনতে আয়শার রাগ মাথায় উঠে যায়, তবে উনি নিজেকে কন্ট্রোল করে আর উনাকে থামিয়ে দিয়ে বলে, আরে তোমরা টেনশন করছো কেন? এসব ছোট ছোট কাজ করে ও অনেক মজা পায়, কারো কোনো কাজ হলে বলিও। আর জামাই তো কি হয়েছে, একটা জুতাই যদি ঠিকঠাক করিয়ে আনতে পারে তাহলে পারবেটাকে, এমনিতে তো কোনো কাজে কম পারে না। আয়শার এই কথাটা সোজা আহানের কলিজায় এসে লাগে, কিন্তু সবসময় এমন কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তবে আজকে ওর জন্মদিন, কিন্তু এটা শুধুমাত্র ওর একারই মনে আছে, কারো কোনো মাথা ব্যথা নেই এটা নিয়ে। তখনই আহান আয়শাকে বলার চেষ্টা করে, কিন্তু আম্মা, আমি তো রিয়ার। আহান ওর পুরো কথাটা বলার আগেই আয়শা চোখ গরম করে আহানকে বলে, কোনো কথাই শুনতে চাই না, জলদি এই কাজটা করে নিয়ে এসো। আজকাল দেখছি বেশ মুখ চলছে তোমার, মেয়ের জামাই বলে একটু সম্মান পাচ্ছ। ভিখারি কোথাকার, জানি না সানায়া কোন কোন জন্মের শাস্তি পাচ্ছে, যার জন্য এমন অকেজো একটা স্বামী ওর ভাগ্যে জুটেছে। আয়শা চৌধুরী ওনার কথা শেষ করতে ওনার বান্ধবী এসে আহানকে ওনার জুতাটা দেখিয়ে বলে, ব্যাস, এখানটায় একটু সেলাই করে আনলেই হবে, এটা অনেক দামি জুতা, তাই ভালো একটা দোকানে যেও।
এটুকু বলেই তিনি আহানের হাতে ওনার জুতাটা ধরিয়ে দিল। আহানের মাথা নিচু করে ওই জুতাটার দিকে তাকিয়ে থাকে। ইচ্ছে না থাকলেও ওকে এই কাজটা করতে হচ্ছে। ওকে যেতে দেখে ইয়ামিনী চৌধুরীর বাকি 2 বান্ধবীও আহানকে কাজে ধরিয়ে দিল। আহান বেচারা সবার কথা শুনতে থাকে আর সামনে দেয়ালে ঝুলানো সানায়ার ছবি দেখে মনে মনে বলতে থাকে, এত অপমানের পরেও আমি এই বাড়িতে পড়ে আছি শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে হারাতে চাই না সানায়া, তবে আমি জানি না কতদিন এভাবে আর কতদিন সবকিছু করতে পারবো। আহান বাড়ির বাইরে চলে আসে। বাড়ির বাইরে এক কোনায় অনেকটা পুরনো বাইক দাঁড় করানো। আহান গিয়ে ওটার উপর বসে। আহান বাইক চালাচ্ছিল, তখনই ওর ফোনে একটা মেসেজ আসে। আর মেসেজটা দেখতেই আহানের দুঃখী মনটা ভালো হয়েছে। আজকে একটু আপনি আমার অফিসে আসতে পারবেন? আর্জেন্ট দরকার ছিল। মেসেজটা পড়তেই আহানের ঠোঁটে একটা হাসি ফুটে ওঠে। সারাদিনের টেনশন যেন এক মুহূর্তে দূর হয়ে গেল। আজকে প্রথমবার সানায়া আহানকে ওর অফিসে আসতে বলেছে। একজনই তো আছে ওর জীবনে, যার হাসি দেখে ও নিজেকে জীবিত রাখে, যার একটা মিষ্টি কথা ওর জীবনের প্রতিটা মুহূর্ত রংধনুর মতন রঙিন করে দেয়। পারলে তো সানায়ার সকল খুশির জন্য নিজেকে 1000 বার কুরবান করে দিত। মেসেজটা পড়ে আহান মুচকে হেসে বলে, আজ এই প্রথমবার তুমি আমাকে তোমার অফিসে ডেকেছো সানায়া। আমি জানতাম আমার জন্মদিন কারো মনে থাকুক আর না থাকুক, তোমার ঠিকই মনে আছে। এজন্য তো এত জরুরিভাবে ডেকেছো। আমি তোমার এই সারপ্রাইজটার জন্য অপেক্ষা করছিলাম। এটুকু বলে আহান ওর বাইকটা স্টার্ট করে। গন্তব্য চৌধুরী কনস্ট্রাকশন। আসার পথে আহানের নজর পড়ে রাস্তার পাশে থাকা একটা ফুলের দোকানের দিকে। আর কিছু একটা ভেবে ফুলের দোকানটার সামনে বাইকটা দাঁড় করায়। মানিব্যাগটা বের করে খুলতেই দেখে 500 টাকার একটা নোট আর কিছু খুচরো পয়সা রয়েছে। আহান ওই 500 টাকার নোটটার দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে,